বাজলো ছুটির ঘন্টা। প্যারালাল দুনিয়ায় বাজলো ছুটির ঘন্টা, মানে একটু আগেই দেখলাম প্যারালাল স্পোর্টসে আমাদের যে বাজাজ, রঞ্জিত বাজাজ, সে মোটামুটি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে আবার একটা ছুটির ঘন্টা বাজিয়ে দিয়েছে। তো আপনারা দেখে না থাকলে দেখে নেবেন প্যারালাল স্পোর্টস। মানে আমি কোনো সংবাদ মাধ্যম নই, মানে বিভিন্ন সংবাদ মাধ্যমের উপর চোখ রাখি। তো আমি শেয়ারও করেছি এটা চ্যাট ফোরামে, কাট করেও শেয়ার করেছি, পুরো লিঙ্কটাও শেয়ার করে দিয়েছি। তো বাজাজ যেটা বলল সেটা আমরা আগেও আলোচনা করেছি। বাজাজ এক কাঠি ওপরে চলে গেছে। তো বাজাজ বলছে যে খুব শীঘ্রই বিভিন্ন আইএসএলের ক্লাব তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে, এবং তাদের মধ্যে কলকাতা ক্লাবরাও আছে। কলকাতা ক্লাব বলতে আমি ইস্টবেঙ্গল তো অবশ্যই কেননা বাজাজের সাথে এখন ইস্টবেঙ্গলের লোকজনের খুব ভালো সম্পর্ক। আমি জানি না বিজলিবাবু যাবেন কি না, মোহামেডান অবশ্যই যাবে। তো এরা এরকম একাধিক আইএসএল ক্লাব এরা এবার সুপ্রিম কোর্টে যাবে, এবং সেখানে শুধু ক্লাব নয়, মানে প্লেয়াররাও যাবে। তারা বলবে যে সুপ্রিম কোর্টকে যে এআইএফএফের দ্বারা তো কিছু হলো না, মানে কোনো লিগ ঠিক করা, তো আমরাই কোম্পানি ফর্ম করব। তো এইটা শুনে মানে প্যারা স্পোর্টস বলছে কি, মানে এআইএফএফও তো এরকম কিছু একটা বলছে যে এআইএফএফ আর ক্লাবরা মিলে একটা করবো। তো বাজাজ একটু মানে তিরস্কারই করলো, বলছে এই মানে এআইএফএফের দ্বারা আর হবে না, ক্লাবগুলোকেই করতে হবে। তো এবং যদি মানে কোনো রকম ব্যাগরা দেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে, তাহলে এইটা নিয়ে মানে একটা তুলকালাম কাণ্ড করবে ক্লাবরা। তো আমরা জানি না এই এআইএফএফ থাকবে কি থাকবে না, মনে হয় থাকবে। হয়তো একটু বেশি এখন দরাদরি হবে, কিন্তু একটা ব্যাপার পরিষ্কার হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সেটা আপনারা আজকের ওই সকালের ওই লালটুবাবুর ওই প্রতিবেদন দেখুন, নিশ্চয়ই কিছুটা বুঝেছেন। মানে ওই প্রতিবেদনটা উনি আবার ফেসবুকে শেয়ার করেছেন কোনো কিছু বাড়তি কিছু না লিখে। সাধারণত যখন ওনার পক্ষে কিছু থাকে উনি পারলে এক দুই লাইন জুড়ে দেন ফেসবুকে কিছু ওনার খবরের আর্টিকেল পাবলিশ করার সময়। তো এটা ভালো বিষয়, মানে এটা নিয়ে আমরা আগেই আলোচনা করছিলাম যে আপনাকে কেন মাঝখানে একটা দালাল পার্টি লাগবে। কেননা আই লিগ, আজ দুপুরে একটা ছেলে, পরিচিত ছেলে বলছিল দাদা বোধহয় আবার আই লিগের মতন কিছু হয়। বললাম কেন আই লিগের মতন হবে? আই লিগের সময় তো ক্লাবরা কোনো টাকা দিত না। এখন তো আইএসএলের সময় ক্লাবরা তো কেউ 10 কোটি বছরে দিচ্ছে, কেউ 12 কোটি, কেউ 15 কোটি দিচ্ছে। তো আপনি ওই অর্থটাই বা ওর থেকে অল্প অর্থ, একটা ছেলে যেমন আমার আগের অডিও কমেন্টে লিখেছে 5 কোটি, আমি ধরলাম 5 কোটি না, একটু বেশি ধরুন শুরুতে দিলেন, যেটা আপনি এফএসডিএলকে দিচ্ছিলেন সেই অর্থটা আপনি দিলেন, একটা তৈরি করলেন, একটা বাজেট তৈরি করলেন প্রত্যেকটা ক্লাব যারা খেলবে আইএসএল। এবং তার সাথে সাথে আপনারা যেটা করবেন, মানে এরা যেটা করণীয় সেটা হচ্ছে যে এবার আপনাকে বাড়তি স্পন্সর কিছু জোগাড় করতে হবে। আপনি কলকাতা ফুটবল লিগের জন্য স্পন্সর পাচ্ছেন আর আইএসএলের জন্য পাবেন না, তা তো হতে পারে না। হয়তো বিশাল বড় কোনো ধনী কোনো স্পন্সর না, কিন্তু ছোটো ছোটো অনেক স্পন্সর তো ধরাই যায়। প্রত্যেকটা রিজন ওয়াইজ আপনি স্পন্সর ধরতে পারেন। আর খেলা দেখানোর ব্যাপারটা দেখুন বিশাল কঠিন নয়। ওয়ার্স্ট টু ওয়ার্স্ট কেস আপনি এসএসসিএনকে দিলেন। এসএসসিএন এই মুহূর্তে মানে কলকাতা ফুটবল লিগ যা দেখিয়েছে তার থেকে আরও বেটার দেখাবে। আপনাকে সেই মতন ডিল করতে হবে। এবং যেটা আরও করা যায় সেটা হচ্ছে যে আপনি স্ট্রিমিংটা ধরুন বিদেশে যেসব বেটিং কোম্পানি আছে তাদেরকে লিগালি বিক্রি করলেন, লিগালি মানে ইললিগালি বলছি না। কেননা দেখুন বিদেশে ইউরোপে কিন্তু বেটিংটা লিগালাইজড এবং সেখানে মনিটর হয়। এবং যে বিভিন্ন বেটিং ওয়েবসাইটগুলো আছে বা বেটিংয়ের গেমস বা অ্যাপসগুলো আছে বা বিভিন্ন যে বেটিং হাউসগুলো আছে ইংল্যান্ডে, জার্মানিতে, ফ্রান্সে, সেখানে ইপিএল থেকে শুরু করে সমস্ত বড় বড় দেশের লিগ নিয়ে বেটিং হয়, এবং সেগুলো কিন্তু কন্ট্রোল থাকে। কন্ট্রোলড ইন দ্য সেন্স যে মানে ইপিএলে যেন ম্যাচ ফিক্সিং না হয়, মানে ম্যাচ ফিক্সিং আর বেটিং কিন্তু আলাদা। তো ম্যাচ ফিক্স আমাদের প্রবলেম হচ্ছে কলকাতার ক্ষেত্রে যেটা হয়েছিল, কলকাতা ফুটবল লিগের ওই বেটিং কোম্পানিগুলো, কিছু বেটিং কোম্পানি তারা পয়সা ঢেলেছিল, তার বিনিময়ে ম্যাচ ফিক্সিং করিয়েছিল। ম্যাচ ফিক্সিংটা যাতে না হয় সেটার দিকে নজর রাখতে হবে। কিন্তু বেটিং যে মানে কোম্পানিগুলো আছে তারা আপনার থেকে স্ট্রিমিং কিনতেই পারে, কেননা সেখানে বিভিন্ন খেলা নিয়ে বেটিং করে। ঘোড়ার ওপর, ঘোড়দৌড়ের ওপর বেটিং হচ্ছে, ইপিএলের ওপর হচ্ছে, লা লিগার ওপর হচ্ছে, তা আইএসএলের ওপর কেন হবে না? কিন্তু ব্যাপারটা যেন লিগালাইজড ফর্মে হয়। তো এইভাবে বিভিন্নভাবে আপনি কিন্তু ফান্ড রেজ করতে পারেন এবং সেই লিগটা ভালোই হবে। ওই যে লালটু বাবু যে লিখেছে
অত ভালো কি হবে, দরকার নেই। আমার তো আগে ফুটবলটা হতে হবে, এবং আই লিগের থেকে অনেক বেটার হবে, কারণ আই লিগের সময় কেউ টাকা দিত না, এবং আরও অনেক ব্যাপার আপনি খরচ কমাতে পারেন। এই যে ধরুন বিভিন্ন উল্টোপাল্টা নিয়ম করে রেখেছিল, যার ফলস্বরূপ যে ম্যাচে হয়তো আপনি জানেন যে 20,000 বেশি লোক হবে নাকি 15,000, আপনাকে সেটা সল্টলেকে করতে হচ্ছে, সেটা আবার ওই 25 লাখ আপনাকে দিতে হচ্ছে রাজ্য সরকারকে ভাড়ার জন্য। এবার আপনি যদি ধরুন একটা লিগ করলেন নিজেরা কোম্পানি ফর্ম করে, তো সেখানে ওই দালালি ব্যাপারটা নেই। এবার আপনি ধরুন যেসব রাজ্য সরকার ইন্টারেস্টেড হবে সেসব রাজ্য সরকারকে নিয়ে নিন, যারা যারা ইন্টারেস্টেড হবে, আমার কিছু এসে যায় না। পশ্চিমবঙ্গ সরকার, আপনার যদি মেঘালয় সরকার ইন্টারেস্ট দেখায়, মণিপুর সরকার ইন্টারেস্ট দেখায়, তারা তো ডুরান্ডের সাথে অলরেডি ইনভলভ, মানে মণিপুরের সরকার, মেঘালয়ের সরকার, পশ্চিমবঙ্গের সরকার, তাহলে হোয়াই নট ফর আইএসএল? একই সরকার, মানে এখানে আমি কোনো রকম বিজেপি তৃণমূল করছি না। যেসব সরকার আগ্রহী থাকবে সেই সব সরকারকে নিয়ে আসা হোক, এবং এনে তাদের থেকে তারা টাকা না দিক, টাকা দেওয়ার দরকার নেই, সল্টলেকের ম্যাচগুলো যাতে একটু রিডিউসড সাবসিডাইজড রেটে করে দেয় তাহলেই যথেষ্ট। বিভিন্ন ট্রেনিং ফেসিলিটি করে দেয়, কেননা ক্লাবগুলোকে এই ম্যাচগুলো হোস্ট করতে হয়। তো ইস্টবেঙ্গল একটা হোম ম্যাচ, তার বাইরের ক্লাব এলো, তাকে একটু হোস্ট করতে হচ্ছে, তারা যে ট্রেনিংটা করবে, যে ট্রেনিং পিচে করবে, সেটার রেট সাবসিডাইজ করে দিলে, যদি সেটা মানে এখানে করে সল্টলেকে করে, তো এই সাবসিডি পেলেও কিন্তু আপনি অনেকটা উপকৃত হবেন। আর যেসব মানে ম্যাচে আপনার বিশাল জনতা হওয়ার সম্ভাবনা কম, সেগুলো আপনি ইস্টবেঙ্গল মাঠে করুন, মোহনবাগান মাঠে করুক, মোহামেডান মাঠে করুক। আর ওইসব কিছু নির্দিষ্ট ভেন্ডার থেকে আপনার খাবার নিতে হবে, এইগুলো তো মানে টাকা খেত এরা, মানে এফএসডিএল নিজেদের পরিবারের লোকজন, মানে বন্ধু বান্ধবদের বিভিন্ন কোম্পানির মারফত এই সব সাপ্লায়ার একটা নেটওয়ার্ক করে রেখেছিল। এদের থেকে আপনি নিতে হবে, এদের থেকে আপনার জার্সি নিতে হবে। এজেন্টের ব্যাপারে প্লেয়ারদের যে 2 টাকার প্লেয়ারকে 10 টাকা করেছিল, কিছু নির্দিষ্ট এজেন্টকে এরা নিয়োগ করেছিল, এগুলো এদের ছত্রছায়াতেই আছে। কিছু জার্নালিস্ট আর এজেন্ট এরা যুক্ত, এরা প্লেয়ারদের 2 টাকার রেটকে 10 টাকা করে দেবে। এবার যে বাড়তি 8 টাকা, 8 টাকা কিন্তু প্লেয়ার পাবে না, কিছু টাকা প্লেয়ার পাবে, কিছু টাকা এজেন্ট পাবে, কিছু টাকা পাবে আপনার এই জার্নালিস্টরা, কিছু টাকা এদিক ওদিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কিছু মানে যারা লিগটা চালাতো। এইভাবে অর্থের নয়চয় হয়েছে, অপচয় হয়েছে। আপনারা কাট করে যান, নিতু কাট খায় কিনা জানি না, কিন্তু এই গোটা একটা যে সিস্টেম ছিল, এখানে প্রচুর কাট হয়ে গেছে, আপনারা জানতেও পারেননি। তো এইভাবে কিন্তু আপনার লিগটা হয়তো আলটিমেটলি দেখুন বেটার হলো আইএসএলের থেকে। তারপর ওই যে ধরুন রেফারি, আচ্ছা রেফারি ভালো মন্দ হতেই পারে, কিন্তু একটা দল কি দুটো দল কি করে একের পর এক বেনিফিট পেতে থাকে, এইটা হলো একটা প্রশ্ন। যে রেফারি যদি খারাপ হয়, সে প্রত্যেকটা দলই সমানভাবে ভুক্তভোগী হবে, কিন্তু আমরা দেখেছি একটা দুটো ক্লাব একটু খালি বেনিফিট পেয়ে গেছে। তো এইগুলো তখনই হয় যখন ওই লিগটার মালিকানা কোনো এক দুই ব্যক্তির হাতে হয়, এবং তার সাথে কিছু নেক্সাস থাকে কিছু ক্লাবের মালিকের। তো এবার সমস্ত ক্লাবই যদি কো ওনার হয় একটা টুর্নামেন্টে, তাহলে সুবিধা হয়ে যায়, এবং এই মডেলটা আস্তে আস্তে বাড়ানো যেতে পারে। প্রথম বছর আপনি ঝুট ঝামেলার জন্য টায়ার 1ই রাখলেন এই কোম্পানি মডেলটা, দ্বিতীয় বছর আপনি টায়ার 1 টায়ার 2 মিলিয়ে একটা মডেল বানালেন। যেমন ওই বাজাজই বলছিল ইন্টারভিউতে, বললো গত বছর তো আই লিগের আমরা তো নিজেরাই টাকা দিয়ে করেছি, অনেকে বলছিল না, মানে লালটুবাবু সহ অনেকে, যে ব্রডকাস্টিং এই সেই এফএসডিএল টাকা না দিলে কী করে হবে। গত বছরে আই লিগে যে ব্রডকাস্টিং হয়েছিল, সে যেমনই হয়ে থাকুক, এই ব্রডকাস্টিংয়ের টাকা না মূলত ক্লাবগুলোই দিয়েছিল, আই লিগের ক্লাবগুলো দিয়েছিল। এটা আপনার বাজাজের পুরো ইন্টারভিউটা শুনবেন প্যারালাল স্পোর্টসে, ওদের ইউটিউব চ্যানেলে রয়েছে। তো যাকে এটা এখন থেকে ভালো লাগছে যে আস্তে আস্তে হাওয়াটা কিন্তু বদলাচ্ছে, এবং ভারতীয় ফুটবলের যদি সত্যিকার উন্নতি করতে হয়, এই করাপশান, এই সিন্ডিকেট থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। যে কোনো ধরনের সিন্ডিকেট কিন্তু উন্নতির অন্তরায়। সকলে ভালো থাকবেন।